আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ডিএমসি টপারের হোয়াইট কোট মেডিকেল অ্যাডমিশন ব্যাচের ডেমো বায়োলজি ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা যারা এখন যে জায়গা থেকে দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে যারা আমাকে দেখতেছো সবাইকে বলবো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও এবং সবাই রিয়্যাক্ট দিয়ে দাও যাতে করে তোমাদের আরও অনেক ফ্রেন্ড দেখতে পারে। আমি কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আমার মনে হচ্ছে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। আর সবাইকে বলবো একটু রিয়্যাক্ট দিয়ে দাও। প্রথমত এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কোষ ঝিল্লির মডেলের চিত্র, রাইট? কোনো একটা প্রাণীদেহের গঠনের মূল উপাদান কি বলতো? যে কোনো কিছু, যে কোনো জীবের গঠনের মূল একক বলি আমরা কোষ। তো এই একটা কোষ অনেকগুলো অংশ নিয়ে গঠিত। তো সেই কোষের সব থেকে বাইরের যে আবরণ সেটাকে আমরা বলি কি? কোষ প্রাচীর। উদ্ভিদ দেহের ক্ষেত্রে থাকলে, আর প্রাণী দেহের ক্ষেত্রে সব থেকে বাইরের আবরণ কোনটা থাকে? সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি মূলত দুইটা স্তরে গঠিত হয়। আমরা প্রথমে একটু জাস্ট জেনে নিব জিনিসগুলো কি কি। এখানে লক্ষ্য করো, এটা কিন্তু আমরা ফ্লুইড মোজাইক মডেলের চিত্র এঁকেছি। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ ঝিল্লিটা, এটা কিন্তু একটা কোষের একদম বাইরের আবরণ, কোষ ঝিল্লি। এই যে ভিতরের দিকে দেখতেছো এই জিনিসটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর এর বাইরে যে জিনিসটা, এটা কি? এটাকে আমরা বলি ইসিএফ, অর্থাৎ কোষের বাইরের অংশ। এটা কোষের বাইরের যে তরলগুলো থাকে এটা সেই অংশ। মূলত ফ্লুইড মোজাইক মডেলে আমরা কিসের লেয়ার দেখি? ফসফোলিপিডের লেয়ার পাবো। ফসফোলিপিডের লেয়ার। এই যে যে লেয়ারটা দেখতেছো এটা হচ্ছে আমাদের একটা ফসফোলিপিডের লেয়ার। আচ্ছা বলো তো, ফসফোলিপিডের এই লেয়ারটা কয় স্তরী? ফসফোলিপিডের এই লেয়ারটা কিন্তু মূলত দুই স্তর। দেখো, এই একটা স্তর আর এই আর একটা স্তর। তাইলে আমরা বলতে পারি ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিডের দুইটা স্তর থাকে, যেটাকে আমরা ভালো ভাষায় কি বলি? বাই লেয়ার। ফসফোলিপিড বাই লেয়ার বলি। কি বলি? ফসফোলিপিডের বাই লেয়ার বলি। এই ফসফোলিপিডের দেখো দুইটা জিনিস আছে, আমরা নামটা একটু দেখলে বুঝতে পারবো। আমরা একটাকে বলতেছি কি? ফসফো, অর্থাৎ কি আছে? ফসফেট আছে। কি আছে? ফসফেট। আর একটা কি? লিপিড। তার মানে একটা অংশে থাকবে ফসফেট আর আরেকটা অংশে থাকবে লিপিড। লিপিড মানে কি? চর্বি। এখানে লক্ষ্য করো, এই যে আমরা এই একটা স্তরকে যদি চিহ্নিত করি, একটা গোলাকার মাথা দেখতে পাচ্ছি, তাই না? এই যে গোলাকার মাথাটা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, এই যে গোলাকার মাথা, আমি সুন্দর মতো ভিতরে কালার করে দিচ্ছি। এই গোলাকার মাথাগুলোই হচ্ছে ফসফেট। তাহলে আমরা কি বলতে পারি? গোলাকার এই মাথাগুলোকে কি বলি আমরা? ফসফেটের মাথা। একটু কালার করে দিই, দেখতে সুন্দর লাগবে।
ওকে, তোমরা সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও যাতে অনেকের কাছে পৌঁছায় ভিডিওটা। ওকে, আমরা মোটামুটি কালার করে ফেলছি। এবার দেখো এইখানে আমরা কিন্তু একটা লেজ দেখতেছি, দেখছো? লেজের মতো না? এই যে লেজের মতো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলাকে বলা হয় লিপিড। এখন লিপিডের ক্ষুদ্রতম একক কি বলতো? লিপিডের ক্ষুদ্রতম একক বলি আমরা ফ্যাটি অ্যাসিড। কি বলি? ফ্যাটি অ্যাসিড। তার মানে এই লেজগুলো আসলে কিসের লেজ? ফ্যাটি অ্যাসিডের লেজ। আমরা বলতে পারি এই লেজগুলো কিসের? ফ্যাটি অ্যাসিডের লেজ। এইগুলা কি? এইগুলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের লেজ কয়টা দেখো তো? এই যে দুইটা লেজ থাকতেছে, রাইট? হ্যাঁ, দুইটা লেজ। তাইলে আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে আমরা কি একদম মাথায় পাচ্ছি? ফসফেট। এই যে এটাও কিন্তু ফসফেট, মাথায় রেখো। এগুলো সবই মাথা যে গোলাকার, এগুলো ফসফেট, আর এগুলো হচ্ছে সব লেজ। এখন এই যে ফসফেট, ফসফেটটা কিন্তু পানিতে দ্রবণীয়। ফসফেটটা কি হয়? পানিতে দ্রবণীয়। ফসফেট যেহেতু পানিতে দ্রবণীয়, তাইলে যারা পানিতে দ্রবণীয় হয় সহজভাবে আমরা বলতে পারি তাদের কি কি? পোলার। তাহলে এই ফসফেটটা কি? এই ফসফেটটা হচ্ছে পোলার। ফসফেটের যে হেড সেটা কেমন হবে? পোলার হবে। তারপরে আসি এই যে লিপিড, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডটা কি পানিতে দ্রবণীয় না দ্রবণীয় না বলো তো? ফ্যাটি অ্যাসিড কিন্তু পানিতে অদ্রবণীয়। তার মানে এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি নন পোলার। কি বলতে পারি? নন পোলার। পোলার নন পোলারকে আরো একটা শব্দ দ্বারা প্রকাশ করতে পারি। ফসফেট যেহেতু পানির প্রতি খুব অ্যাট্রাকশন, তার সে পানিতে দ্রবণীয় হয়। পানি মানে কি? পানি মানে হাইড্রো। পানি মানে কি? হাইড্রো। পানিকে যে পছন্দ করে তাকে কি বলি? ফিলিক বলি। কি বলি? ফিলিক বলি। তাইলে আমরা কি বলতে পারি? ফসফেট হচ্ছে হাইড্রোফিলিক। অবশ্যই বলতে পারি ফসফেট হাইড্রোফিলিক। তারপরে আসি ফ্যাটি অ্যাসিড। এটারে কি পানি পছন্দ করে? এটারে কি কিন্তু পানি পছন্দ করে না। তাহলে ফ্যাটি অ্যাসিডকে আমরা কি বলতে পারি? হাইড্রো, কি বলতে পারি? হাইড্রোফোবিক। ফোবিক মানে কি বলতো? ফোবিয়া মানে ভয়, হাইড্রো মানে পানি। তার মানে যে পানিকে পছন্দ করে না বা যে পানিকে ভয় পায় তাকে বলি হাইড্রোফোবিক। তাহলে এগুলার মধ্যে হাইড্রোফোবিক কে বলতো? এই যে ব্ল্যাক কালারের যে ফ্যাটি অ্যাসিড লেজ, এরা হচ্ছে হাইড্রোফোবিক। আর এই যে লম্বাকার যে এই যে গোলাকার যে মাথাগুলো দেখতে পাচ্ছ, এগুলা পানিকে পছন্দ করে। যেহেতু পানিকে পছন্দ করে এই জন্য এটাকে কি বলি? এগুলাকে বলি হাইড্রোফিলিক। ক্লিয়ার? আমার মনে হয় এটুকু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি সবাইরে বলতেছি আবারও, যারা এখনো ভিডিওটাতে লাভ রিয়াক্ট দাওনি একটু কাইন্ডলি লাভ রিয়াক্ট দিয়ে দাও। আমরা সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ খুব দ্রুতই। আমাদের বুঝতে পারতেছো, রাইট? ওকে, এবার দেখো এই অংশটুকু আমরা মিশাই দিচ্ছি। আমরা এতটুকু তো বুঝলাম ইনশাল্লাহ, এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, আচ্ছা ভাইয়া এই যে ফসফেটের মাথা এই দিকে বুঝলাম, এই দিকেও ফসফেটের মাথা, কেন দুইটাই ওই পাশে? এই জায়গায় তো থাকতে পারতো, পারতো কি না? পারতো, কিন্তু কিন্তু কেন থাকলো না? এর কারণটা দেখো। এই যে ইনি কারে পছন্দ করেন? পানিরে পছন্দ করেন, রাইট? এনার পানি হচ্ছে খুব প্রিয়, ইনিও পানিকে পছন্দ করেন। যে যাকে পছন্দ করে তার কি তার আশপাশে থাকতে হয়। তো
তো যেহেতু ইনি পানিকে পছন্দ করেন, এনার পানির আশপাশে থাকতে হবে। আবার ইনিও যেহেতু পানিকে পছন্দ করেন, এনারও পানির আশপাশে থাকতে হবে। খেয়াল করে দেখো, এই যে অংশটা এটা কিন্তু সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজমে অনেক অনেক পানি থাকে। কিন্তু যেহেতু সাইটোপ্লাজমে পানি থাকে, এই জন্য এই মাথাগুলো দেখো সাইটোপ্লাজমের দিকে ঘোরায়। মাথাগুলা কি? সাইটোপ্লাজমের দিকে ঘোরায়। এখন ভাইয়া, এইদিকে তো সাইটোপ্লাজম আছে, এইদিকে কি আছে? এটা কিন্তু কোষের বাইরের অংশ। এটা কি? কোষের বাইরের অংশ। আমরা জানি কোষের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে তরল থাকে। কোষের বাইরে কি থাকবে? প্রচুর পরিমাণে তরল। তাহলে এই জায়গাটায়ও প্রচুর পানি আছে বা ফ্লুইড আছে। এই জন্য এই মাথাটা থাকে কোষের বাইরের দিকে। সহজ কথা, এইখানেও আমরা কি পাবো? এইখানেও প্রচুর ওয়াটার পাবো, এইখানেও এই যে এই জায়গাগুলোতে ওয়াটার পাবো। ঠিক একইভাবে সাইটোপ্লাজমের এই জায়গাগুলোতেও প্রচুর ওয়াটার পাবো। এই জন্য আমার ফসফেটের মাথাগুলা কি সব কিন্তু কোষের বাইরের দিকে অথবা সাইটোপ্লাজমের দিকে। মাঝখানে কেন লিপিডের লেয়ারগুলো খেয়াল করে দেখো, সব এক জায়গায়। লেজগুলা এইদিকে, এটাও এইদিকে। অনেকটা বলতে পারো যে সবাই একই জায়গায় অবস্থান করতেছে। কেন একই জায়গায় অবস্থান করতেছে? বিকজ এরা তো লিপিড। এরা কি পানিতে দ্রবণীয় না দ্রবণীয় না বলো তো? এরা কিন্তু পানি পছন্দ করে না, অর্থাৎ আমরা এদেরকে কি বলি? হাইড্রোফোবিক, ভয় পাই পানিকে। যেহেতু এই জায়গায় এইদিকে পানি বাইরে, আবার সাইটোপ্লাজমে, এই মাঝামাঝি জায়গায় কিন্তু পানি সেরকম একটা আসে না। মাঝামাঝি জায়গায় পানি নাই। যেহেতু মাঝামাঝি জায়গায় পানি নাই, তাহলে এই জায়গাটায় কি লিপিডের থাকতে সুবিধা না? অবশ্যই ফ্যাটি অ্যাসিডের এই জায়গাটায় থাকতে অনেক সুবিধা হয়। আমরা এই জিনিসগুলো একটু কালারফুল করে দিই, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা বুঝলাম যে কেন ফসফেটের মাথাটা এইদিকে থাকবে, কেন ফ্যাটি অ্যাসিডের লেজগুলো ওইদিকে থাকবে। ওকে, এবার দেখো এই যে এখানে কিছু প্রোটিন আছে। একটা ফ্লুইড মোজাইক মেমব্রেনের বা যে মডেল, সেখানে কি থাকবে? এই লিপিড বাইলেয়ারের মাঝে মাঝে কি থাকবে? প্রোটিন থাকবে। দেখো এইখানে একটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই যে এইখানে একটা প্রোটিন দেখতে পাচ্ছি। এই প্রোটিনটা যদি একটু খেয়াল করে, আমি একটু কালার করে দিই, ঠিক আছে? এই যে এটা ফাঁকা জায়গায়, কিন্তু মানে প্রোটিনের ভিতরের যে ফাঁকা জায়গা সেটাকে আমি জাস্ট কালার করে দিচ্ছি। দেখো আমাদের এই যে বাইলেয়ারটা যদি খেয়াল করি, দুইটা স্তর, এই একটা স্তর আর এই একটা স্তর। এই যে প্রোটিনটা দেখতে পাচ্ছি, এই প্রোটিনটা কোন স্তরে বলো তো? খেয়াল করে দেখো, প্রথম স্তরকেও সে আবদ্ধ করতেছে, আবার দ্বিতীয় স্তরকে আবদ্ধ করতেছে। অর্থাৎ পুরা দুইটা বাইলেয়ারেই কিন্তু আমার এই প্রোটিনটা আছে। যেহেতু দুইটা সম্পূর্ণ জায়গায় আছে না, আমার প্রোটিনের লেয়ার কয়টা? দুইটা ফসফোলিপিডের লেয়ার। ফসফোলিপিডের দুইটা লেয়ারেই কিন্তু এই প্রোটিনটা আছে। তার মানে কি বলতে পারি? সমগ্র জায়গায় আছে। তাহলে এই প্রোটিনের নাম কি হইতে পারে? এই প্রোটিনের নাম হইতে পারে সামগ্রিক প্রোটিন। কি হইতে পারে? সামগ্রিক প্রোটিন। ইংরেজিতে যেটাকে আমরা বলতেছি কি? ইন্টিগ্রাল প্রোটিন। কি বলতেছি? ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে কি? সামগ্রিক। তাহলে এই প্রোটিনটার নাম কি? ইন্টিগ্রাল প্রোটিন। এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এই প্রোটিনটার কাজটা কি? দেখো আমাদের কোষঝিল্লির কাজ কি বলতো? কোষঝিল্লির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের শক্তি, আয়ন, অণু বাইরে থেকে ভিতরে আনা। কি করা? এই যে কোষের বাইরে থেকে
কি করা, এই ভিতরে ট্রান্সফার করা, অথবা কোষের ভিতর থেকে বাইরে বের করে দেয়া। তো এখন এই যে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে, এটার জন্য আমাদের একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যম হচ্ছে প্রোটিন। সেই মাধ্যমটা কি? প্রোটিন। তাইলে এই যে আমরা ইন্টিগ্রাল প্রোটিনটা দেখতেছি, এই ইন্টিগ্রাল প্রোটিনটাই দিয়ে কি আসতেছে, মনে করো এরকম বিভিন্ন অণু হতে পারে, গ্লুকোজ বা অন্য কোনো পুষ্টি উপাদান, সেগুলা কি করবে, সেইগুলা এই যে এর ভিতর দিয়ে, এই প্রোটিনটার নাম কি? ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনের ভিতর দিয়ে কোথায় চলে আসতেছে? সাইটোপ্লাজমে চলে আসতেছে। তাইলে দেখো এখানে কিন্তু অনেক বাধা ছিল, কিন্তু এইখানে কিন্তু ওরকম কোনো বাধা নাই। তাইলে এই যে বাধাহীনভাবে, এটা ধরো একটা পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে যদি আমরা কোনো পথ তৈরি করি, সেটাকে কি বলি? উপরে ধরো পাহাড়, নিচে একটা সুড়ঙ্গ করে পথ, সেটাকে কি বলি বলো তো? টানেল বলি, রাইট? তাহলে এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এটা কি হিসাবে কাজ করতেছে? এইটা কিন্তু টানেলের মতো কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় ইন্টিগ্রাল প্রোটিনটা কিসের কাজ করতেছে? টানেলের কাজ করতেছে। এবং এইটার ভিতর দিয়ে যেহেতু বিভিন্ন পুষ্টি উপাদান, অণু বা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভিতরে প্রবেশ করতে পারতেছে, এই জন্য এই ইন্টিগ্রাল প্রোটিনের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। কি নাম? ট্রান্স মেমব্রেন প্রোটিন। দেখো এই যে প্রোটিনগুলো বা এখানে যে অণুগুলো আছে, পুষ্টি উপাদান, গ্লুকোজ, এইগুলা কিসের মাধ্যমে আসতেছে বলো তো? এই ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে আসতেছে। যেহেতু এই প্রোটিনটা অণুগুলোকে বহন করে কোষের বাইরে থেকে ভিতরে নিচ্ছে, এই জন্য এই প্রোটিনটার আরেক নাম হচ্ছে ক্যারিয়ার প্রোটিন বলা হয়। কি বলা হয়? ক্যারিয়ার। ক্যারিয়ার মানে কি বলতো? বাহক। তাহলে বলতো ইন্টিগ্রাল প্রোটিন কি ধরনের প্রোটিন? এক ধরনের ক্যারিয়ার প্রোটিন। আচ্ছা, এখানে আমি আবারও বলছি, যারা এখনো রিয়্যাক্ট দাও নাই, কাইন্ডলি তারা একটু রিয়্যাক্ট দিয়ে দাও। সবাই কাইন্ডলি একটু রিয়্যাক্ট দিয়ে দাও। এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলবা। আমাদের ক্লাসটা ইনশাল্লাহ বেশ কিছুক্ষণ চলবে, এর মাঝে আমরা কিছু দুষ্কৃতিকারীদেরকে ব্লক দিয়ে দিই। আমার মনে হয় তোমরা এটুকু বুঝছো। সবাইকে বলতেছি কাইন্ডলি একটু রিয়্যাক্ট দিয়ে দাও। এবার আসি, আমরা সামনের দিকে যাই। দেখো এতটুকু আমাদের ক্লিয়ার। তাইলে এই ইন্টিগ্রাল প্রোটিনটাকে আমরা কি বললাম? ক্যারিয়ার প্রোটিন অথবা ট্রান্স মেমব্রেন প্রোটিনও বলে থাকি। ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্স মেমব্রেন প্রোটিন। এই জায়গাটাই এর মধ্য দিয়ে কখন যায় মেনলি? ধরো কোনো একটা জিনিস এই ইন্টিগ্রাল প্রোটিনের মধ্য দিয়ে সেই জিনিসগুলোই যায় যেগুলোর ঘনত্ব এখানে বেশি। ধরো কোনো একটা জিনিসের ঘনত্ব বেশি। কোথায় বেশি? এটা কিন্তু কোষের বাইরে। আমি আবারও বলছি, এটা হচ্ছে কোষের বাইরে। কোষের বাইরে যেহেতু ঘনত্ব বেশি, আর ধরো এই সাইটোপ্লাজমে সেই জিনিসটার ঘনত্ব কম। সাইটোপ্লাজমে কি ঘনত্বটা কম। যখন
কোনো একটা জায়গায় ঘনত্ব বেশি আর সাইটোপ্লাজমের ভিতরে কি ঘনত্ব কম, তাহলে এই ক্যারিয়ার প্রোটিনের মধ্য দিয়ে, ক্যারিয়ার প্রোটিন বলতে কি, ইন্টিগ্রাল প্রোটিনের মধ্য দিয়ে কি হচ্ছে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে আসতেছে। এই কণাগুলো কি উচ্চ ঘনত্বের জায়গা থেকে কোথায় আসতেছে, নিম্ন ঘনত্বের সাইটোপ্লাজমে আসতেছে। কারণ এখানে যে গ্লুকোজটা আছে, যে পুষ্টি উপাদান আছে, এটার ঘনত্ব কিন্তু বাইরে বেশি, কোষের ভিতরে এটা কম। তাইলে উচ্চ ঘনত্ব থেকে যদি এই ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে নিম্ন ঘনত্বের জায়গায় আসে, সেটাকে কি বলি বলতো? আমরা সবাই জানি উচ্চ ঘনত্বের জায়গা থেকে যদি নিম্ন ঘনত্বের জায়গায় কোনো কিছু যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ব্যাপন। কি বলি? ব্যাপন। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলি? ব্যাপন প্রক্রিয়া বলি। তাহলে এখানে যে অণুগুলো আসলো, কোন প্রক্রিয়া আসলো? ব্যাপন প্রক্রিয়া আসলো। এবং যেই ব্যাপনে এখানে কি, এটা একটা বাহক ব্যবহৃত হচ্ছে, যেই ব্যাপনে বাহক ব্যবহৃত হয় তাকে আমরা বলি ফ্যাসিলিটেড ডিফিউশন। অর্থাৎ বাহকের মাধ্যমে ব্যাপন হচ্ছে, এজন্য সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন বা কোনো একটা বাহকের মাধ্যমে ব্যাপন। এই তো গেল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। এছাড়া আমাদের আরো কিছু প্রোটিন থাকে, যেমন দেখো এইখানে একটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটায় খেয়াল করে দেখো, আমি মার্ক করতেছি। এই প্রোটিনটা দেখো শুধুমাত্র একটা স্তরে আছে। কই আছে? একটা স্তরে, রাইট? সব জায়গায় নাই কিন্তু। এটা কিন্তু দেখো দুইটারেই কাভার করে নাই। এটা কি করছে? শুধুমাত্র এই যে একটা ফসফেটের এই স্তরে কাভার করতেছে। এবং সেটা কোন জায়গায় আছে দেখো তো, এই যে সারফেসটা দেখতেছো না, ফসফেটের মাথায় দেখো, ফসফেটের মাথার যে রেঞ্জ, এই রেঞ্জের সারফেসের সাথে দেখো এটা লেগে আছে। এই যে প্রোটিন যেটা ফসফেটের সারফেসে লেগে আছে, এইটাকে আমরা বলি পেরিফেরাল প্রোটিন। কি বলি? পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন। এটা কই লেগে আছে? এই যে ফসফেট মাথার সারফেসে। তাহলে কি আমরা বলতে পারি পেরিফেরাল প্রোটিন কোথায় থাকে? এটা থাকে ঝিল্লির সারফেসে থাকে, ঝিল্লির সারফেসে থাকে, রাইট। এবার দেখো, এখন আমার এমন কিছু জিনিস হইতে পারে উচ্চ ঘনত্ব এখানে নাই। ধরো একটা জিনিসের এখানে উচ্চ ঘনত্ব নাই, আবার এখানেও নিম্ন ঘনত্ব নাই, কিন্তু আমার এই জিনিসটা প্রয়োজন। ধরো এখানে একটা আয়ন, সেই আয়নকে বললাম পটাশিয়াম আয়ন, আর এখানে একটা আয়ন আছে যেটাকে আমরা বললাম সোডিয়াম আয়ন। এখন আমার সেলের ভিতরে পটাশিয়াম আয়ন দরকার। কি বললাম? সেলের ভিতরে পটাশিয়াম আয়ন দরকার, কিন্তু আমি দেখতেছি যে পটাশিয়াম আয়নের ঘনত্ব বাইরে কম, বাইরে কম। কেন? দেখো, কোষের দুইটা অংশ ভাগ করি আমরা। কয়টা? দুইটা। একটাকে বলি কোষের বাইরের অংশ, সেটাকে বলা হয় ইংরেজিতে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড, কোষের বাইরের তরল। আর আরেকটাকে কি বলা হয়? কোষের ভিতরের তরল, কোষের ভিতরের তরল। এটাকে ইংরেজিতে বলা হয় আইসিএফ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড, কোষের ভিতরের তরল। তো এখন কোষের বাইরের যে তরল,
সেখানে সোডিয়াম বেশি থাকে। সেখানে কি বেশি থাকে? সোডিয়াম বেশি থাকে। আর কোষের ভিতরের যে তরল সেইখানে আমার পটাশিয়াম বেশি থাকে। তার মানে এইটা কি? কোষের ভিতরের তরল, তাহলে এখানে বেশি পাবো কি বলতো? এইখানে বেশি থাকবে হচ্ছে আমার পটাশিয়াম। এখানে কিন্তু কি থাকবে? ম্যাক্সিমাম থাকবে আমার পটাশিয়াম। আর কোষের বাইরে কোনটা বেশি থাকবে? সোডিয়াম আয়ন। আর সাথে পানি তো থাকবেই। তাহলে এই জায়গাগুলোতে কি পাবো? সোডিয়াম আয়ন পাবো। কি পাবো? সোডিয়াম আয়ন। রাইট। এখন আমি এটা একটু মুছে দিচ্ছি তোমাদের এখানে, যাতে আমি আরো কিছু জিনিস লিখতে পারি। তাহলে বাইরে কি থাকতেছে? সোডিয়াম আয়ন। আমরা পড়েছি কিন্তু কোষ ঝিল্লির একটা কাজ কি? আয়নের বিনিময় করে। কি করে? আয়ন বিনিময় করে। এখন আয়ন বিনিময় কেমনে করে সেটা তো আমরা জানি না, সেটা একটু দেখব। এইটার মধ্যে দিয়ে কি বিনিময় হয়? এই ইন্টিগ্রাল প্রোটিনের মধ্য দিয়ে মেইনলি শক্তি, গ্লুকোজ এইগুলো বিনিময় হয়। তাহলে এই আয়নগুলা কেমনে বিনিময় হবে? খেয়াল করে দেখো, এই বাইরে কি থাকতেছে? সোডিয়াম আয়ন। যেহেতু কোষের বাইরের অংশে বেশি থাকে, তাহলে এখানে প্রচুর সোডিয়াম আয়ন পাবো। আর কোষের ভিতরে কি পাবো? প্রচুর পটাশিয়াম আয়ন পাবো। এখন কোনো কারণে ধরো আমার আরো বেশি পটাশিয়ামের এখানে প্রয়োজন, কি বললাম? এখানেও কিছু সোডিয়াম আয়ন থাকবে, তবে পরিমাণে সেটা কম। এখানেও কিছু থাকবে না তা না, তবে পরিমাণে কম। আবার বাইরেও কিছু পটাশিয়াম থাকবে, কিন্তু পরিমাণে কম। বিষয়টা বুঝো। কিন্তু এখন আমার লাগবে কি? কোষের ভিতরে লাগবে হচ্ছে পটাশিয়াম। তো এখন এইটা করার জন্য কি হয়? এইটা করার জন্য আমার একটা প্রক্রিয়া আছে, যেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কি বলি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ সক্রিয়ভাবে পরিবহন। সক্রিয় পরিবহনের শর্ত কি? সক্রিয় পরিবহনে বাইরে থেকে শক্তি দিতে হবে। বাইরে থেকে কি দিতে হবে? বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে। এই শক্তি দেবে কে? এটিপির মাধ্যমে এই শক্তিটা পাবে। তাইলে বাইরে থেকে আমি কি দিব? শক্তি দিব। তাহলে ধরো এই জায়গাটায় আমি সাপোজ ধরে নিলাম এই পোর্শনটাই আমার এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। এই যে এই পোর্শনটা আমি ধরে নিলাম, আমি এখানে মার্ক করলাম। একটু দেখো, যেহেতু কালারের উপরে ভালো বোঝা যাচ্ছে না, তাহলে এই পোর্শনটাই আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। এই যে আমরা দেখতেছি এই পোর্শনটা আমরা আঁকলাম না, আমি একটু কালারফুল করে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এই যে পোর্শনটা দিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, ঠিক আছে? এই পোর্শনে দুইটা সাইট আছে। কয়টা? দুইটা সাইট। বাইরের দিকে কয়টা সাইট? বাইরের দিকে দেখো দুইটা সাইট। আর এই যে ভিতরের দিকে থাকে তিনটা সাইট। কয়টা সাইট? তিনটা সাইট। তো ভিতরে বেশি কি বলতো? পটাশিয়াম। আর বাইরে কি বেশি? বাইরে সোডিয়াম বেশি। কিন্তু আমার এখানে লাগবে কি? পটাশিয়াম লাগবে। তার মানে বাইরের যে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামকেই আমরা আবার ভিতরে ঢুকায়ে এখানে নিয়ে আসব। এখন এইখানে কয়টা সাইট বলতো? দুইটা সাইট। তার মানে এই বাইরে থেকে যখন পটাশিয়াম ঢুকাইতে যাবে, এই দুইটা সাইটকে ভেদ করতে হবে। প্রত্যেকটা সাইটের জন্য একটা করে পটাশিয়াম। তাহলে দুইটা সাইটের জন্য কয়টা পটাশিয়াম? দুইটা পটাশিয়াম। তাহলে ভিতরে প্রবেশ করবে কয়টা পটাশিয়াম বলতো? দুইটা পটাশিয়াম ভিতরে প্রবেশ করবে। তাহলে এইখানে মনে করো যে দুইটা পটাশিয়াম চলে আসলো। নিয়ম অনুযায়ী এটা যেহেতু ধনাত্মক, তাইলে ধনাত্মক জিনিস যখন ভিতরে ঢুকাইলাম, ভিতর থেকে ধনাত্মক কিছু বাইরে বের করে দিতে হবে। এখন এখানে কি আছে? কিছু সোডিয়াম আয়ন আছে, রাইট? এইখানে সাইড কয়টা বলতো? তিনটা। তার মানে এইখান থেকে ধনাত্মক আয়ন বাইরে বের করতে হলে কয়টা লাগবে সেই জিনিস? তিনটা।
তাহলে এখন আমার যদি এই সোডিয়ামকে কি করতে হবে, সমতা বিধানের লক্ষ্যে, পটাশিয়ামের সমতা বিধানের লক্ষ্যে সোডিয়ামকে বাইরে বের করতে হবে। উপরে ছিল কয়টা সাইট, দুইটা, তার মানে দুইটা পটাশিয়াম ভিতরে ঢুকছে। এখন ভিতরে কয়টা সাইট দেখো তো, তিনটা। তাহলে এই ভিতর থেকে বাইরে কয়টা সোডিয়াম যাবে, তিনটা সোডিয়াম যাবে। কয়টা, তিনটা সোডিয়াম। তাহলে বলতে পারি এই দুইটা পটাশিয়াম কোষের ভিতরে ঢোকার জন্য তিনটা সোডিয়াম আয়নকে কোষের বাইরে বের করে দিতে হবে। ওকে, এই যে পটাশিয়াম ঢুকানোর জন্য সোডিয়ামকে বের করে দেয়া লাগলো, এই জিনিসটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প। কারণ আমাকে যদি পটাশিয়াম ভিতরে ঢুকাইতে হয়, অবশ্যই সোডিয়াম বাইরে বের করতে হবে। ক্লিয়ার কিনা? আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার। হোপফুলি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। তাহলে আমরা কিন্তু এগুলা ক্লিয়ার। তাহলে এখন আমরা চলো কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি এবং ইনফরমেশন জেনে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। দেখো, এই যে এটা গেল এর বাইরের দিকে, এই যে কোষঝিল্লির বাইরের দিকে একেবারে এখানে কিছু লেয়ার থাকে। কিসের লেয়ার? লিপিড প্রোটিনের লেয়ার থাকবে। এই জায়গাগুলোতে কিছু ধরো গ্লাইকোলিপিড থাকবে, গ্লাইকোপ্রোটিন থাকবে। এটা কই থাকতেছে? এটা কোষঝিল্লির বাইরের দিকে থাকতেছে। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে কি বলে? এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। কি বলি? গ্লাইকোক্যালিক্স। বলতে পারে গ্লাইকোক্যালিক্স কিসের সমন্বয়ে গঠিত? কিসের? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে গঠিত। এখন দেখো এই জায়গাটায় গ্লাইকোলিপিডটা কিভাবে গঠিত হয়। ধরো আমার গ্লাইকোলিপিড, এটা কেমনে গঠিত হবে? এইটা ধরো একটা গ্লাইকোলিপিড। এইখানে যে লিপিডটা আছে, এই লিপিডটা গ্লুকোজের সাথে সংযুক্ত হবে। গ্লুকোজের সাথে লিপিড সংযুক্ত হয়। গ্লুকোজের সাথে যদি লিপিড সংযুক্ত হয় তখন সেটাকে বলি গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড। এখন প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলিপিডে প্রধান কে? গ্লুকোজ নাকি লিপিড? সব সময় মনে রাখবা, নামের শেষে যে থাকে সে হচ্ছে প্রধান। তার মানে গ্লাইকোলিপিডে প্রধান কে? লিপিড। সেই লিপিডের সাথে কিছু পরিমাণে গ্লুকোজ সংযুক্ত হয়েছে। আমি বলেছি কি, শেষে যে থাকবে সে হচ্ছে প্রধান। গ্লাইকোপ্রোটিনের শেষে কে থাকে? প্রোটিন। তাহলে এটা মূলত কি? মূলত প্রোটিন, তার সাথে সংযুক্ত হয়েছে কি? গ্লুকোজ। এই গ্লাইকোক্যালিক্সটাকে বলা হয় চিনির স্তর। কি বলা হয়? চিনির স্তর। এছাড়াও এই যে কোষঝিল্লির মাঝে বাইলেয়ার ফসফোলিপিডের মাঝে কি থাকবে? কোলেস্টেরল থাকে। বিক্ষিপ্তভাবে কি থাকে? কোলেস্টেরল থাকবে। এই ধরো এর মাঝে একটা কোলেস্টেরল থাকলো, এইটার মাঝে হয়তো একটা কোলেস্টেরল থাকলো। কোলেস্টেরল থাকবে। এই কোলেস্টেরলটা বেশি কাদের থাকবে? উদ্ভিদের না মানুষের? কাদের গায়ে তেল চুপচুপ করে? আমরা বলি না, একটু গল্লু পাতলু মানুষজনকে দেখলে বলি ওর গায়ে তেল চুপচুপ করতেছে। তার মানে প্রাণী দেহে কোলেস্টেরল বেশি থাকে। কাদের দেহে? প্রাণী দেহে কোলেস্টেরল বেশি থাকবে।
প্রাণী দেহে কোলেস্টেরলটা বেশি থাকবে। এই কোলেস্টেরল, খেয়াল করো, এই কোলেস্টেরল এইটা দুই টাইপের আছে, একটাকে বলি এইচডিএল আর একটাকে বলি এলডিএল। এইচডিএল মানে কি? হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই এইচডিএলকে বলা হয় গুড কোলেস্টেরল। কি বলা হয়? গুড কোলেস্টেরল। আর এলডিএলকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। এটু ক্লিয়ার? তাহলে কোলেস্টেরলের অংশটুকু গেল। এবার আসি এই যে কোষঝিল্লির উপাদানগুলো সম্পর্কে জানি। আর একটা বিষয় এখানে ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই যে লেয়ারগুলো, ধরো আমি এখানে একটু মুছে দিচ্ছি, ধরো এটা একটা লেয়ার। এই যে লিপিডের লেয়ারগুলো দেখতেছ না, ফসফোলিপিড, এরা মুভ করতে থাকে। কি করতে থাকে? মুভ করতে থাকে এক জায়গা থেকে। এই যে পাশের যেই যে দেখতেছো না, এই একটা আরেকটার সাথে মুভ করতে থাকে। অনেকটা ঘাস দোলে দেখতেছো না, যখন বাতাস বয় তখন কি করে? ঘাস কিন্তু দোল খায়। তো এখানেও এরা এরকম দোল খাইতে শুরু করে, মুভ করে। এরাও মুভ করে। এই যে মুভ করে, এই মুভ করার একটা কারণ, এর ভিতরটা কেমন? ভিতরটা হচ্ছে অর্ধ তরল। এই যে পাশেরটা পাশের সাথে, সামনেরটা পেছনেরটার সাথে এই যে মুভিং ব্যাপার থাকে, এই মুভ করার কারণে এই ফ্লুইড মোজাইক মডেলকে আরেকটা নাম দেওয়া হয়। সেটাকে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লুইড মোজাইক মডেলের আরো একটা নাম আছে, যেটাকে আমরা বলি আইসবার্গ মডেল। কি বলা হয়? আইসবার্গ মডেল। আইসবার্গের বাংলা কি বলতো? হিমশৈল মডেল। কি বলি? হিমশৈল মডেল। ওকে, তাহলে আমরা দেখলাম ফ্লুইড মোজাইক মডেলকে আমরা কি বলতেছি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেয়। এই মডেলের আরেক নাম কি? আইসবার্গ বা হিমশৈল মডেল। এই মডেলটা কে আবিষ্কার করেন? এই মডেলটা আবিষ্কার করেন সিঙ্গার। আরেকটার নাম কি? নিকেলসন। সিঙ্গার এবং নিকলসন। কি নাম? সিঙ্গার এবং নিকেলসন এটা আবিষ্কার করেন। এবার চলো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই এবং আমরা কিছু জিস্ট জিনিস এখান থেকে এখন জানি। আমরা এখান থেকে কি কি জানছি? তোমাদের জন্য কিন্তু কুইজ থাকতেছে। আমি আবারও বলছি, তোমাদের জন্য কুইজ থাকতেছে, সো দ্রুত। আচ্ছা, কোনো প্রবলেম? তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে? দুঃখিত। আচ্ছা, ব্লাড। আচ্ছা, এখন ঠিক আছে মনে হয়, দেখো তো। এখন ঠিক আছে সম্ভবত। ধরো আমি একটু ওয়েট করি। বৃষ্টি, ব্লাড দেখা যায়? নেটগুলো অফ করতো তোদের। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা একটু বলো তো। হোপফুলি ক্লিয়ার। হ্যাঁ, এখন ক্লিয়ার। তাহলে আমরা পুরো জিনিসটা কিন্তু বুঝলাম। এখন আমাদের ইনশাল্লাহ আমরা কিছু কুইজ দিব। এই কুইজগুলোর আনসার করতে হবে। আমি একটু ওয়েট করব সবার জন্য, যাতে কুইজে সবাই অংশ নেয়। সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও কমেন্ট বক্সে। ওকে, এখন ক্লিয়ার। দেখো, আমরা যেহেতু এগুলো জানলাম, এবার আমরা কিছু প্রশ্ন করি। নাম্বার 1, বলো তো কোন প্রোটিনটাকে বলা হয় ক্যারিয়ার প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড করে সম্পৃক্ত প্রোটিন। কোনটাকে আমরা
কোনটাকে আমরা ক্যারিয়ার প্রোটিন বলি? ক্যারিয়ার প্রোটিন বলা হয় কোনটাকে? লিখে ফেলো আনসারটা, দ্রুত লিখে ফেলো। কোনটাকে আমরা ক্যারিয়ার প্রোটিন বলি? এবার আসি আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস। এই যে কোষ ঝিল্লির এর ম্যাক্সিমাম জিনিস কি দেখো তো? ম্যাক্সিমামই কিন্তু লিপিড। এই যে চারিদিকে শুধু লিপিড আর লিপিড, শুধু মাথাটুকু ফসফেট। তাহলে আমরা বলতে পারি কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? 75 ভাগ লিপিড। 75 ভাগ হচ্ছে লিপিড। বলা যায়? অবশ্যই বলা যায়। এবার আসি এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা কি? সেটা হচ্ছে এখানে যে ফসফোলিপিডগুলো থাকে, টোটাল 5 ধরনের ফসফোলিপিড শনাক্ত করা গেছে। কয় ধরনের? 5 ধরনের ফসফোলিপিড এখানে শনাক্ত করা গেছে। সব থেকে সরল যে ফসফোলিপিড, সরলটার নাম কি? সরল যে ফসফোলিপিড আমরা এখানে পাই সেটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে কি দেখলাম? টোটাল কোষ ঝিল্লিতে 5 ধরনের ফসফোলিপিড শনাক্ত করা গেছে। এর মধ্যে সব থেকে সরলটার নাম কি? ফসফোটাইডিক অ্যাসিড। জটিলগুলার মধ্যে প্রধান কে? জটিলগুলার মধ্যে প্রধান যেটা সেটার নাম হচ্ছে লেসিথিন। জটিলগুলার মধ্যে প্রধানের নাম কি? লেসিথিন। ইনি হচ্ছে জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান। নাম কি? লেসিথিন। ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু। এই মোটামুটি আমাদের এই জায়গার জিনিসগুলো চলে গেল। এরপরে আমরা কোষ নিয়ে কিছু কথা বলবো। কোষের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের এখানে লাগবে, সেগুলো একটু দেই। মানব দেহে কোষের সংখ্যা কত? এটা আসে। মানব দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। কত কোষ থাকে? 100 ট্রিলিয়ন কোষ থাকবে মানব দেহে। আমি এই জায়গাটা মুছে দিলাম, যেহেতু আমার এই অংশটুকু পড়ানো শেষ, তো আমরা এটা মুছে দিতে পারি। রাইট? ওকে। তাহলে মানব দেহে কত ট্রিলিয়ন সেল পাবো আমরা? 100 ট্রিলিয়ন সেল পাবো। এবার আসি আমাদের মডেল সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। দেখো এখানে আরেকটা মডেলও কিন্তু আমরা এঁকেছি। এটাকে আমরা বলি ড্যানিয়েল ডেভসনের মডেল। কি বলি? ড্যানিয়েল ডেভসনের মডেল। এটা কি? ড্যানিয়েল ডেভসনের মডেল। এই মডেলটা খেয়াল করে দেখো। এই যে ড্যানিয়েল ডেভসনের মডেলে কি আছে? এই ফসফোলিপিড বাইলেয়ার, এটা তো ফসফোলিপিডের বাইলেয়ার। এগুলা কি? ফসফোলিপিডের বাইলেয়ার। এই ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে দেখো এখানেও ঠিক সেম কথা। এই যে মাথাগুলা, ফসফেটের যে মাথা, এই মাথাগুলো কেমন হবে? পানির প্রতি আকৃষ্ট বা পানিতে দ্রবণীয়। পানির প্রতি আকৃষ্ট বা পানিতে দ্রবণীয়। তো এই জন্য এগুলোকে কি বলা হয়? পানির প্রতি যার ভালোবাসা তাকে কি বলি? পানি মানে কি বলতো? হাইড্রো। ভালোবাসা মানে ফিলিক। তাহলে পানির প্রতি যার ভালোবাসা তাকে আমরা কি বলবো? হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক। তাহলে এখানেও যে ফসফেটের মাথাগুলো দেখতেছে, এরা কি হবে? এরা হবে হাইড্রোফিলিক। রাইট? ওকে। আর এখানে এই যে লেজগুলো দেখতেছো, এরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। সবাই ফ্যাটি অ্যাসিড। এগুলো কি? এরা পানিরে খুব অপছন্দ করে। পানি দেখলে এরা কি পায়? ভয় পায়। যেহেতু পানি দেখলে এরা ভয় পায়, এই জন্য এই ফ্যাটি অ্যাসিডকে আমরা কি বলবো? হাইড্রোফোবিক।
হাইড্রোফোবিক বলবো, পানিকে পছন্দ করে না, এই জন্য একে বলা হচ্ছে কি হাইড্রোফোবিক। এই যে ফসফোলিপিডের লেয়ার পাইলাম, তার উপরে এগুলা কি, এগুলো হচ্ছে প্রোটিনের আবরণ। এগুলা কি থাকবে? প্রোটিনের আবরণ, প্রোটিন। নিচে এই যে দেখতে পাচ্ছ এগুলো কি? প্রোটিন, প্রোটিন। তাহলে ড্যানিয়েল জেপসনের মডেল অনুযায়ী কি বলতে পারি যে দুই সাইডে উপরে এবং নিচে কি থাকে? উপরে এবং নিচে থাকে দেখো প্রোটিন, উপরে এবং নিচে থাকে প্রোটিন। আর মাঝখানে কি থাকে? মাঝখানে ফসফোলিপিডের লেয়ার। উপরে এবং নিচে থাকে কি? প্রোটিন। আর মাঝখানে থাকে ফসফোলিপিডের লেয়ার। এটা হচ্ছে ড্যানিয়েল এবং ডেপসনের মডেল। এই ড্যানিয়েল এবং ডেপসনের মডেলটাকে আমরা কিসের সাথে তুলনা করি? স্যান্ডউইচের সাথে তুলনা করি। একটা স্যান্ডউইচে কি থাকে বলো তো? একটা স্যান্ডউইচে দেখবা, ধরো এইটা দুইটা ব্রেড, এবং মাঝখানে ধরো মাংসের টুকরা। এরকমই তো থাকে, তাই না? তাহলে স্যান্ডউইচের দুই সাইডে আমার ব্রেড, মাঝখানে মাংসের টুকরা। ঠিক একইভাবে এই মডেলে দেখো উপরে এবং নিচে প্রোটিন আর মাঝখানে ফসফোলিপিড। এই জন্য এই মডেলের আরেক নাম কি? ড্যানিয়েল ডেপসনের এই মডেলের আরেক নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। কি মডেল? স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল। তাহলে এতটুকু ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার সবার। আচ্ছা, আর কি ব্লার হয়েছে? আমার মনে হয় না। ওকে, এবার চলো আমরা একটু সামনের অংশে যাই। এখন এইখান থেকে আমরা মোটামুটি জিনিসগুলো সবাই বুঝতে পারলাম কিনা? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। একটু ব্লার হয়ে যাচ্ছে, আচ্ছা ব্লার হইলে বলতে হবে। বেশি ব্লার হচ্ছে? হচ্ছে কেন? ওকে, এখন ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি এই অংশটুকু বুঝতে পারলাম ইনশাল্লাহ। এবার চলো সামনে একটু অগ্রসর হই। আর আমি আবারও বলছি, যারা এখনো রিয়াক্ট দাও নাই তারা কাইন্ডলি একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। যারা এখনো রিয়াক্ট দাও নাই কাইন্ডলি একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও, সবাইকে বলতেছি। এই মুহূর্তে যারা দেখতেছো সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। ওকে, তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস এখানেই মোটামুটি কমপ্লিট করে দিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ডেমো ক্লাস নিয়েও খুব শীঘ্রই চলে আসব। তো আমি আবারও বলছি, আমাদের হোয়াইট কোট যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে, হোয়াইট অ্যাপ্রন মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, এই ব্যাচের ক্লাস আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হবে। তো তোমরা যারা এখনও অ্যাডমিট হওনি দ্রুত আমাদের এই ব্যাচে অ্যাডমিট হয়ে যাও। আশা করি ক্লাসগুলো ইনশাল্লাহ খুব ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।